আজকে আমরা সোপ অ্যাকশন নিয়ে কথা বলবো। সোপ দেখতে পাচ্ছ, ডিটারজেন্ট দেখতে পাচ্ছ। সোপের মধ্যে যে মেইন যে কম্পোনেন্ট থাকে সেগুলো হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট আর সোডিয়াম পামিটেট। সোডিয়াম স্টিয়ারেট কি হয়, একটা হাইড্রোকার্বনের চেন, বিশাল বড় 17টা কার্বনের চেন দিয়ে তার উপরে COO- রয়েছে, মানে কার্বক্সিলেট গ্রুপ রয়েছে। 17টা কার্বন ক্রস করার পর 17টা কার্বনে কি আছে, শুধু হাইড্রোজেনই অ্যাটাচড আছে, মানে হাইড্রোকার্বন। 17টা কার্বনের যে হাইড্রোকার্বন হবে তার সাথে কার্বক্সিলেট যে অ্যানায়ন সেটা অ্যাটাচড আছে, তার সাথে কাউন্টার আয়ন হিসেবে সোডিয়াম আছে, মানে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। সেই কার্বক্সিলিক অ্যাসিডটা অনেক বড় হাইড্রোকার্বন চেন নিয়ে রেখেছে। তো সেটাকে আমরা এইটাকে আমরা হাইড্রোকার্বন চেইন বলছি। এটা পামিটেড হলে 17টার জায়গায় 15টা কার্বন হবে, কার্বক্সিলেট থাকবে সোডিয়াম কার্বক্সিলেট। যদি স্টিয়ারেট হয় তাহলে 17টা কার্বন থাকবে। এর যে ফর্মুলাগুলো এটা আমি একটু মুখেই বলে দিচ্ছি, তোমরা একটু জাস্ট নোট ডাউন করে নেবে। C17H35COONA যদি স্টিয়ারেট হয়, যদি সোডিয়াম পামিটেড হয় তাহলে কত হবে, C15H31COONA। ঠিক আছে, যদি ডিটারজেন্ট হয় ডিটারজেন্টও সেম অত বড়ই হবে, বাট কার্বক্সিলেট গ্রুপ ওখানে থাকে না, ওখানে সালফেট গ্রুপ থাকে এবং সোডিয়ামের যে ম্যাক্সিমাম সল্ট অফ সালফেট থাকে, বিশাল বড় হাইড্রোকার্বন হয়ে যাওয়ার পরে সালফেট থাকবে, তার সাথে সোডিয়াম থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এটুকু বোঝা গেল। তো যেহেতু সালফেট থাকে তো এই জায়গাটা একটু বেশি সলিউবল হবে, যেহেতু অক্সিজেনের নাম্বারটা একটু বেশি আছে, সালফেট ইজ মোর সলিউবল দ্যান কার্বক্সিলেট। কারণ তোমরা এটুকু জানো যে কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে উইক অ্যাসিড, তারা ডিসোসিয়েশন একটু কম করে, আর সালফেট যেটা আছে সেটা একটু স্ট্রং অ্যাসিড, তো এটা ডিসোসিয়েশন তাড়াতাড়ি করে, তো এগুলো একটু বেশি সলিউবল হয়। তো ডিটারজেন্ট আর সোপের মধ্যে মেইন যে ডিফারেন্স যেটা, ধরো তুমি যখন জামা কাপড় কাচছো, মেনলি আমরা ক্লোথ ওয়াশিং যখন করছি তখন আমরা সোপ কিন্তু একদমই ইউজ করবো না। কি ইউজ করবো আমরা, ডিটারজেন্ট ইউজ করবো। বিকজ অফ হোয়াট, বিকজ কার্বক্সিলেট ডিসোসিয়েশন কম করে, তো কিছুটা আনডিসোসিয়েটেড অবস্থায় থেকে যায়। তো আনডিসোসিয়েটেড অবস্থায় যেগুলো থেকে যায় সেগুলো কী হবে, ওই জামা কাপড় বা ক্লোথসের গায়ের ওপরে আটকে থাকে। তো আমাদের উল্টো জামা কাপড় খারাপ হবে, ক্লোথ খারাপ হবে, তাই আমরা এটা খুব একটা ইউজ করি না। ক্লিয়ার? আরেকটা জিনিস বলতে পারি, যেহেতু এটা আনডিসোসিয়েট থাকে, যদি আমরা কোনো হার্ড ওয়াটার ইউজ করে ফেলি, মানে যেই ওয়াটারে একটু বেশি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম 2+ আয়ন আছে, তারা কি করবে, ওই কার্বক্সিলেটের সাথে বসে গিয়ে বাইন্ড করে প্রেসিপিটেটেড ফেলে দেবে, আরও ক্লোথ নষ্ট হয়ে যাবে। তো আমরা সোপটাকে অ্যাভয়েড করি ইন কেস অফ ওয়াশিং দ্য ক্লোথস, এটার জন্য সোপটাকে অ্যাভয়েড করি। ডিটারজেন্টটাকে সেখানে আমরা ইউজ করি, ডিটারজেন্ট ইজ ভেরি মাচ সলিবল দেন সোপ। তো ডিটারজেন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ এটাই আছে, যেটা নন ডিগ্রেডেবল, এটা বায়োডিগ্রেডেবল। এটার জন্য আমরা এখানে ইউজ করতে পারি, যেহেতু এটা কার্বন দিয়ে রয়েছে, কার্বক্সিলেট রয়েছে, তো এটাকে মানে বায়োডিগ্রেডেবল বলা যায়, এটা নন ডিগ্রেডেবল। তো এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকেই যায়, তো ওটা কথা না, ওখান থেকে কোশ্চেন হয়, তাই জন্য একটু বলে দিলাম। মেন যেখান থেকে কোশ্চেন হয় সেটা হচ্ছে এই সোপ অ্যাকশনের জন্য দুটো জিনিস দায়ী। একটা হচ্ছে এর মধ্যে যেটা দেখতে পাচ্ছ গোল পোর্শন দেওয়া হচ্ছে, সেটাকে আমরা আয়নিক বা পোলার পোর্শন বলছি, আর যেটাকে এরকম চেইন দেওয়া হচ্ছে বড়, সেটা হাইড্রোকার্বন বা নন আয়নিক পোর্শন বা নন পোলার পোর্শন বলছি। এটাকে পোলার, এটাকে নন পোলার পোর্শন বলছি। কী বললাম, জলে কিছুটা অয়েলস রয়েছে, সেই অয়েলস তো ওয়াটার দিয়ে ওয়াশড আউট হচ্ছে না, তো আমরা কী করছি, ডিটারজেন্ট ইউজ করছি। ডিটারজেন্ট ইউজ করলে কি হয়, ডিটারজেন্টের দুটো পোর্শন, একটা বললাম পোলার, একটা বললাম নন পোলার। ওয়াটার কি, ওয়াটার হচ্ছে পোলার। তো যখনই এই পোর্শনটা, মানে যখনই আমরা ওপর দিয়ে ডিটারজেন্ট ঢালবো, প্রথম কী হবে, মানে সামান্য কয়েকটু ডিটারজেন্টে কয়েকটা গুঁড়ো ঢাললাম, তখন কি হবে, তখন যেটা হবে এটা এখানে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই যে রেড পোর্শন দেখছো, দিস ইজ পোলার, আর বাকিটা যেটা হোয়াইট পোর্শন সেটা নন পোলার। আর আমি এটা ধরে নিচ্ছি এই হাতটা আমার, এখান থেকে আমাদের পুরো এইটুকু জায়গা ওয়াটার আছে, ঠিক আছে, এই জায়গাটা পুরোটা ওয়াটার আছে। হ্যাঁ, তো আমি যখনই এটাকে এখানে প্লেস করব, কিছুটা ডিটারজেন্ট বা সোপই বলি, এটাকে যখনই প্লেস করব কি হবে, অনলি এই রেড পোর্শনটুকু এর মধ্যে আটকে থাকবে, বাকি পোর্শনটা কিন্তু এর ভেতরে আসতে চাইবে না। কেন আসতে চাইবে না, কারণ বাকি পোর্শনটা নন পোলার, আর নন পোলার ইজ ইনসলিবল ইন পোলার। তো পোলার পোর্শনটুকু আসবে, বাকি পোর্শনটা আটকে থাকবে। এরকম আরও কিছু এখান দিয়ে সোপ আমি আস্তে আস্তে দিতে শুরু করলাম, তাহলে এখানেও তাই হবে। এতটা পোর্শন আমি এইটুকু বোঝাচ্ছি যে এইটুকু ওয়াটারের ভেতরে আসছে, বাদ বাকিটুকু আটকে যাচ্ছে। আরও কিছু দিলাম, এখানেও তাই, এইটুকু জায়গা আসছে, বাকি পোর্শনগুলো আটকে যাচ্ছে, আসছে না। এটা এরকম টেল, এটাকে আমরা হেড বলি, টেল বলি, এটাকে হেড বলি, এটা টেল বলি। হেড পোর্শনটুকু ভেতরে
ইমার্সড হয়েছে, কিন্তু বাকি যে টেল পোর্শনটুকু সেগুলো ওখানে আটকে আছে, এরকম ফাঁকা ফাঁকা অবস্থায় রয়েছে, এরকমই থাকে। এইবার কি হয়, যদি আমি কনসেন্ট্রেশন আস্তে আস্তে ইনক্রিজ করি, সোপ বা ডিটারজেন্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে ইনক্রিজ করি, তাহলে ব্যাপারটা ভালো করে বোঝা, আমি একটা পুরো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো স্কুলে যখন আমরা পড়াশোনা করতাম, একদম ছোট বয়সে বলছি, যখন যে সমস্ত স্কুলের স্টুডেন্টরা আমরা জানি যে একটু ফাঁকিবাজ, একটু আড্ডা মারতে পছন্দ করে, তারা মেনলি কী করে, তারা মেনলি কী করতো বা কী করে, এখন স্কুলে তো সেটা অতটা সম্ভব না, কলেজে সম্ভব আমি বলতে পারি। যারা আড্ডা মারতে যাচ্ছে কলেজে, তারা মেনলি কী করে, আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি। ধরো স্যার এসে পড়াচ্ছেন, প্রফেসর ঢুকেছেন, স্যার প্রফেসর পড়াচ্ছেন, এবং অ্যাজ ইউজুয়াল লেটে স্টুডেন্টরা ঢুকছে ক্লাসরুমে। ঢোকার আগে না একটু উকি ঝুঁকি চুপি মারে, যে কজন বসেছে ক্লাসে, কজন ক্লাস করছে, আমার কোনো বন্ধুবান্ধব ওখানে আছে কি না, যেখানে গিয়ে আমি গল্প করতে পারবো, তাহলে আমি ঢুকবো, নাহলে ঢুকবো না। তো যখন এরকম গুটি কয়েক 2-3 স্টুডেন্ট এরকম ওপর দিয়ে বাইরে দিয়ে উকি ঝুঁকি মারছে, তখন দেখছে না ভেতরে খুব বেশি মেম্বার নেই, ক্লিয়ার, এবং এরা 3-4 জনই আছে, আর বাকি যারা বসে আছে তারা সব ভালো স্টুডেন্ট বসে আছে। তো ওরা কিন্তু ভেতরে যাবে না, মানে এইটুকু গেট অবধি যাবে, আমি বলতে চাইছি এইটুকু গেট অবধি যাবে, মানে এইটুকু পোর্শন যাবে, বাদ বাকি পোর্শনটুকু মানে ওরা পুরোটাই ভেতরে ঢুকছে না, জাস্ট ঝুঁকি মারছে, এইটুকু বলছে, এইটুকু পোর্শন যাচ্ছে, জাস্ট লুক আউট করছে, করে বেরিয়ে চলে আসছে। এইবার যদি এরকম কিছু খারাপ স্টুডেন্ট যারা গল্প করতে চায়, সেই সমস্ত বকাটে স্টুডেন্টের সংখ্যা যদি বেড়ে যায়, এরকম 4টের জায়গায় আমি বললাম না, এরকম 40টা বা 50টা স্টুডেন্ট এরকম চলে এসছে, তখন তো আর ভেতরে ঢুকতে কোনো প্রবলেম নেই, কারণ ওরা বন্ধু সঙ্গী সাথী অনেক পেয়ে গেছে। ওরা বাইরে থাক আর ভেতরে থাক, ব্যাপার তো একই, বাইরে থাকলেও যেটা করবে আড্ডা মারবে, ভেতরে থাকলে একটু কমফোর্ট জোনে আড্ডা মারতে পারবে, উপরে ফ্যান চলছে, বসার জায়গা আছে, তাই তো, তাহলে ভেতরে ঢুকে ওরা আড্ডাটা মারতে পারবে। তাহলে এইখানেই শুরু হয়ে গেল একটা অ্যাজিটেশন, ক্লিয়ার, অ্যাসোসিয়েশন। এই জায়গাটাকে বলা হয়, এই জোনটা, যেই জোন থেকে এই ঘটনাটা শুরু করলো, যে সবাই বসছে একসাথে মিলে আড্ডা মারছে সব ভেতরে বসে, এই সময়টাকে বলা হয় মিসেল ফর্মেশন। মিসেল, MICELL, মিসেল ফর্মেশন, অনেকে মাইসেলিস বলে, মাইসেলি ফর্মেশন বা মিসেল ফর্মেশন, যেটা তুমি বলতে চাও সেটা বলতে পারো। তো এটা কিভাবে হচ্ছে ভালো করে বুঝবে। এই যে পোর্শনগুলো, হাইড্রোফোবিক পোর্শনগুলো, যেগুলো হচ্ছে বকাটে জায়গা, যারা ভেতরে একদমই চায় না পড়াশোনা শিখতে, কি বোঝাতে চাইছি, ওয়াটার, আমাদের কাছে ওয়াটার রয়েছে, ওয়াটার হচ্ছে পোলার, আমি একটা একটা করে দিয়ে বোঝাই, ওয়াটার হচ্ছে পোলার, এইটুকু পোর্শন পোলার, তাহলে এই পোলার রিজিয়ান অবধি এলো, যারা ভালো স্টুডেন্ট তারা চলে এলো ধরে নাও, আর যারা খারাপ স্টুডেন্ট তারা কিন্তু এখানে আসতে চাইছে না, নর্মালি ওপরেই মানে বাইরেই রয়েছে। এবার এরকম স্টুডেন্টের সংখ্যা যদি বেশি হয়, তখন কি হবে, দেখো সেম এনার্জি সবাইকে অ্যাট্রাক্ট করে, সেম এনার্জি বলতে সেম মাইন্ডসেট একে অপরকে অ্যাট্রাক্ট করে। মাইন্ডসেট এখানে কি বলতে চাইছি, এই যে হাইড্রোফোবিক মাইন্ডসেট, মানে হাইড্রোফোবিক মানে নন পোলার রিজিয়ান আরেকটা নন পোলার রিজিয়ানকে অ্যাট্রাক্ট করবে, কীভাবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে। তখন কি হবে, এই ধরো একটা মলিকুল যার হাইড্রোফোবিক পোর্শন এরকম, এই ধরো একটা মলিকুল যার হাইড্রোফোবিক পোর্শন এই বাকিটুকু, এই দুটো যখন কাছে এখানে আসবে, দেখো এই দিকটা কিন্তু অ্যানায়ন কার্বক্সিলেট গ্রুপ, ভালো করে বুঝবে, এই দিকটা কার্বক্সিলেট গ্রুপ, এই দিকটাও কার্বক্সিলেট গ্রুপ। তো কার্বক্সিলেট গ্রুপগুলো কি করবে, এই কার্বক্সিলেট গ্রুপ আর এই কার্বক্সিলেট গ্রুপ দুটো মিলে একসাথে কী করবে, রিপেল করবে, দুটোই নেগেটিভ, নেগেটিভ একে অপরকে কী করে, রিপেল করে, তাহলে রিপেল করলে এটা একটু সরে যাবে, এরকম, ক্লিয়ার। তো যখনই আমরা একটা সোপ মলিকুল নেব, তার দুটো পোর্শন থাকবে, একটা হাইড্রোফোবিক এন্ড, একটা হাইড্রোফিলিক এন্ড, যেটাকে আমরা অ্যানায়নিক এন্ড বলি সেটা হাইড্রোফিলিক, আর যেটাকে আমরা হাইড্রোকার্বন চেইন বলি সেটা হাইড্রোফোবিক। এবার যখনই তাদেরকে আমরা ওয়াটারে ফেলবো কী হবে, হাইড্রোফোবিককে ভ্যান ডার ওয়ালস ফোর্সে অ্যাট্রাক্ট করবে, হাইড্রোফিলিক এন্ডকে রিপেল করবে ডিউ টু সেম চার্জ। তো আস্তে আস্তে কী হবে, হাইড্রোফোবিক এন্ডরা নিজেদের মধ্যে আস্তে 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 একটা স্ফিয়ার জেনারেট করবে, এই পুরো গোটা স্ফিয়ারটাকে আমরা মিসেল বলি। তো এইভাবে ভেতরটা থাকে হাইড্রোফোবিক পকেট, বাইরে থাকে হাইড্রোফিলিকটা ওয়াটার সলিবল, হাইড্রোফোবিকটা অয়েল সলিবল। তো অয়েল পার্টগুলোকে ওরা নিয়ে ক্লোথ থেকে বাইরে বেরিয়ে আসে, এই হচ্ছে সোপ অ্যাকশন। ভেতরে ঢুকে কী করবে, এই হাইড্রোফোবিক পোর্শনে বন্ধুত্ব করবে, মানে উল্টো, ভেতরে ঢুকে গেল, ভেতরে ঢুকে হাইড্রোফোবিক পোর্শনে বন্ধুত্ব করবে, ক্লিয়ার, ভালো করে বোঝো। তাহলে এখানে উল্টো কেস হয়ে গেল, মানে এই হাইড্রোফোবিক পোর্শন, এই হাইড্রোফোবিক পোর্শন, এই হাইড্রোফোবিক পোর্শন, এই হাইড্রোফোবিক পোর্শন, এগুলো সব কাছাকাছি চলে এলো। একটু পরে মিসেল ফর্মেশনে তুমি এখানে অ্যানিমেশনই দেখতে পারবে। তো
এসে গেল, এসে গিয়ে কী করছে, একটা অ্যাসোসিয়েশন তৈরি করছে, এই ঘটনাটাকে বলছি স্ফিয়ার তৈরি করছে, এটাকে বলছি আমরা মিসেলস। ক্লিয়ার? এবং বাইরের দিকটা, ওর বাইরের দিকটা কী থাকছে, অ্যানায়ন থাকছে। বাইরের দিকটা অ্যানায়ন থাকলে কী সুবিধা আছে, ওয়াটারের সাথে মিশতেও পারছে। মানে ভেতরে একটা জটলা হচ্ছে, স্যার যে পড়াচ্ছেন সে বুঝতে পারছেন না, ভেতরে হয়তো অনেক কিছু চলছে, কেউ হয়তো কার্ডস খেলছে বা কেউ হয়তো ভিডিও গেম খেলছে বা সামথিং কোনো ভিডিওস দেখছে ভেতরে, কিন্তু বাইরের দিকে এমন ভাব দেখাচ্ছে স্যারদেরকে যে না আমি কিন্তু স্যার আপনার পড়াই শুনছি, জাস্ট অ্যাক্টিং। তাহলে বাইরের দিকটার মুখগুলো হচ্ছে অ্যানায়ন, মানে জলের সাথেও যাতে তারা মিশতে পারে, নাহলে তো ক্লাস থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে জলের সাথে তোমাকে মিশতে হবে, মানে ক্লাসের সাথে তোমাকে মিশে থাকতে হবে। তাহলে বাইরের পোর্শনগুলো কিন্তু অ্যানায়নিক, যেটা জলের সাথে মিশতে চাইছে, আর যে ভেতরের পোর্শনগুলো সেগুলোর পোর্শনগুলো হচ্ছে নন পোলার, যেটা নিজেদেরকে মিশতে চাইছে। এইভাবে মিসেল ফর্মেশন হয়। তো মিসেল ফর্মেশনের লাভ কী হয় আমরা পুরো অ্যানিমেশন মাধ্যমে দেখে নেব। এটা একে অপরকে, একটা হাইড্রোফোবিক আরেকটা হাইড্রোফোবিককে অ্যাট্রাক্ট করে ঠিকই, কিন্তু হাইড্রোফোবিক কিন্তু ওয়াটারকে রিপেল করে। তাহলে ওয়াটারের থেকে দূরে থাকতে চায় কিন্তু নিজেদের মধ্যে কাছে থাকতে চায়। এরকম যদি আরও অনেকগুলো 20, 25টা 40টা মেম্বার পেয়ে যায়, নিজেদেরকে খুব ভালোবাসবে, নিজেরা হাইড্রোফোবিকের কাছে আসতে চায় কিন্তু ওয়াটারের থেকে দূরে সরতে চায়। তাহলে এখানে যে ওয়াটারের সাথে কাছে আসতে চাইছে কি হাইড্রোফিলিক পোর্শন, আর যদি আমার কোনো অয়েল থেকে যায় সিস্টেমে তাহলে তার কাছাকাছি চলে আসতে চাইবে হাইড্রোফোবিক পোর্শন। তাহলে কেসটা বোঝা গেছে। এইবার ধরো আমার কোনো ক্লোথস আছে, যে ক্লোথসে একটু অয়েল লেগে আছে, হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ ক্লোথসে একটু অয়েলস লেগে আছে। এখানে কি হচ্ছে, এই অয়েল পোর্শনটা হচ্ছে হাইড্রোফোবিক পোর্শন, জলে মিশতে চাইছে না, কিন্তু আমি যে সোপ ফেলেছি সেই সোপের যে অ্যানায়নিক পোর্শনগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে যে হাইড্রোফোবিক পোর্শনগুলো আছে, বা মানে যেগুলো হাইড্রোকার্বন, যেগুলো নন পোলার পোর্শন, সেই পোর্শনগুলো এর কাছে ছুটে আসবে। দেখছো লেজগুলো, টেলগুলো এর কাছে ছুটে আসবে। স্বাভাবিক ব্যাপার, সেম এনার্জিকে অ্যাট্রাক্ট করে, সেম মাইন্ডসেটকে অ্যাট্রাক্ট করে, তার মানে সেম কোয়ালিটিকে অ্যাট্রাক্ট করবে, মানে হাইড্রোফোবিককে অ্যাট্রাক্ট করবে। এই অয়েলটা না থাকলেও কিছু কিছু মিসেল তৈরি হয়, এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো ব্যাপারটা কী হয় ভালো করে বুঝতে পারছো, হাইড্রোফোবিকের কাছে এসে এরকম একটা স্ফিয়ার জেনারেট করলো, সেই স্ফিয়ারের ভিতরে অনেকক্ষণ সময় লাগবে এটা নিশ্চয়ই জেনারেট করতে, বেশি কনসেন্ট্রেশনও দরকার। তাহলে প্রচুর এরকম আমার সোপ মলিকুলস দরকার বা ডিটারজেন্ট মলিকুলস দরকার, যার বাইরের পোর্শনগুলো হাইড্রোফিলিক, তাই জন্যই কিন্তু ও জলের ভেতর ঢুকতে পারছে, নইলে জল থেকে ওকে ডাইরেক্ট তাড়িয়ে দেওয়া হবে। কেন, জল হচ্ছে হাইড্রোফিলিক। এই যে বলগুলো তুমি ছোটো ছোটো দেখতে পাচ্ছ এগুলো হাইড্রোফিলিকের বাইরের সারফেসটাও হাইড্রোফিলিক করে রাখছে, কদম ফুলের মতো বাইরের সারফেসটাও হাইড্রোফিলিক করে রাখছে, কিন্তু ভেতরের যে সারফেস, ভেতরের যে জায়গাটা, সেই ভেতরের জায়গাটা কিন্তু হাইড্রোফোবিক করে রাখছে। এবং ভেতরে কি চলছে, চরম অরাজকতা চলছে। কি চলছে, চরম অরাজকতা, মানে হচ্ছে নিজেদের মধ্যে আড্ডা, গল্প, কার্ড খেলছে, ভিডিও গেম খেলছে, যা খুশি করছে ভেতরে। কিন্তু বাইরে প্রফেসররা কী ভাবছে, বাইরে যে পড়াচ্ছে স্যাররা কী ভাবছে না স্টুডেন্টরা তো খুব পড়ছে, ভালোই পড়ছে, কারণ ও বাইরের দিকে দেখাচ্ছে, মানে বাইরে কিছু স্টুডেন্ট ওরকমভাবে বসানো থাকে, এমন দেখাচ্ছে যে আমরা পড়াশোনা করছি, কিন্তু ভেতরে একটা গ্যাং তৈরি হচ্ছে, যেটা তোমরা প্রত্যেকের স্কুলে তোমরা দেখতে পাচ্ছ, ভেতরে একটা গ্যাং তৈরি হচ্ছে যেখানে আড্ডা চলছে। এই যে ফর্মেশন হলো, এই যে গোল স্ফিয়ারটা ফর্মেশন, দিস ইজ কল্ড মিসেল। এবং এটা ফর্মেশনের জন্য দুটো জিনিস দরকার হয়, দুটো ক্রাইটেরিয়া আছে এটা ফর্মেশনের। এক হচ্ছে যে অবশ্যই সব মলিকুলসের কনসেন্ট্রেশন বাড়াতে হবে, নইলে আমি এত খারাপ স্টুডেন্ট না পেলে তো আমি গ্যাং তৈরি করতে পারবো না, যথেষ্ট একটা কনসেন্ট্রেশন দরকার আছে, দ্যাট ইজ কল্ড সিএমসি মিনস ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন। যেই কনসেন্ট্রেশনের উপরে না গেলে মিসেল ফর্মই করে না। অল্প কটা বাজে ছেলেকে কী করবে, স্যার একদম তাড়িয়ে দেবে, কিন্তু এতজনকে দেখলে স্যার হয়তো অত কিছু বলতে পারবে না, কারণ যদি ম্যাক্সিমামকে তাড়িয়ে দেয় তাহলে ক্লাসটাই নষ্ট হবে, তাই জন্য বলতে পারবে। তাই জন্য একই রকমভাবে এখানেও তাই, যে যদি অনেক সারফেস এরকম সারফেক্টেন্ট মলিকুলস আমরা দিতে পারি, সারফেক্টেন্ট মলিকুল বলা হয় এগুলোকে, যদি দিতে পারি, সব মলিকুলসকে দিতে পারি, তাহলে আমাদের একটা মাইসেল বা মিসেল ফর্মেশনের একটা প্রবাবিলিটি আছে, পসিবিলিটি আছে। আরেকটা 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে টেম্পারেচার। দেখো টেম্পারেচার না থাকলে কোনো কিছু ফর্ম হয় না, এখানে একটা ফর্মেশন তো হচ্ছে, ভ্যান ডের ওয়েলস ফোর্স অফ অ্যাট্রাকশন বা যাই হোক, যে কোনো কিছু বন্ড ফর্মেশনের জন্য আমাদের কি হয়, এটাকে ইন্ডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন বলে, এটা উইক বন্ড, ঠিক আছে। তো এইখানে কি হয়, একটা এনার্জি দরকার, দ্যাট ইজ কল অ্যাক্টিভেশন এনার্জি। যে কোনো বন্ড ফর্মেশনের জন্য একটা অ্যাক্টিভেশন এনার্জি দরকার হয়। তো এখানেও এই টেম্পারেচারটা মিনিমাম একটা টেম্পারেচার তো দরকার হবেই, দ্যাট ইজ কল ক্রাফট টেম্পারেচার, মেনলি এটা CRAFT, ক্রাফট টেম্পারেচার কাকে বলছি, মিনিমাম যে টেম্পারেচার উপরে না গেলে মিসেল ফর্মই করবে না, দ্যাট ইজ কল ক্রাফট টেম্পারেচার। এবার তোমরা দেখেছো যে জামা কাপড় যখন আমরা কাচতে যাই তো যথেষ্ট পরিমাণে সোপ মলিকুল দিতে হয়,
আর ঠান্ডা জলের থেকে গরম জলে জিনিসটা ভালো হয়, কারণ গরম জলে টেম্পারেচার বেশি থাকে, টেম্পারেচার বেশি হলে এরকম মিসেল ফর্ম করবে। মিসেল কোথায় ফর্ম করবে? যেখানে অয়েল লেগে আছে সেই জায়গায় এসে ফর্ম করবে এবং ওই জায়গাটাকে তুলে নিয়ে মানে অয়েলটাকে পুরো পকেটে ঢুকিয়ে নেবে। ভালো করে বোঝো অয়েলটাকে কেন পকেটে ঢোকাবে, অ্যানিমেশনটা চালিয়ে দিলে আরও ভালো বুঝতে পারবে। অয়েলটাকে কেন পকেটে ঢোকাবে? ভেতরটা একটা পকেট হয়ে রয়েছে, বাইরেটা সারফেস দেখাচ্ছে হাইড্রোফিলিক, যেটা যাতে জলের সাথে মিশতে পারে, কিন্তু ভেতরটা একটা পকেট হয়ে রয়েছে, সেই পকেটটা হচ্ছে হাইড্রোফোবিক পকেট। সেই পকেটটা পুরো হাইড্রোফোবিক, মানে ওখানে সব অয়েল বা হাইড্রোফোবিক জিনিসকে অ্যাট্রাক্ট করে, মানে যত ময়লা আছে সেই ময়লাকে ও নিজের ভেতরে অ্যাট্রাক্ট করে নেওয়ার ক্ষমতা রাখে, নিয়ে ওই সারফেস থেকে বেরিয়ে ঘুরে বেড়াতে পারে। ঘুরে কেন বেড়াতে পারছে? জলে কেন বেড়াতে পারছে? কারণ বাইরের পোর্শনটা ছদ্মবেশে হাইড্রোফিলিক। তো জল ভাবছে আমারই বন্ধু, ঠিক আছে ওকে অ্যালাউ করো, যাতায়াত করতে দাও। তাহলে ও কী করলো? ছদ্মবেশে ঢুকলো, নিজের কাজ সেরে নিয়ে বেরিয়ে গেলো। এবার তোমরা বলতে পারো যে এই মলিকুলটা একে অপরের সাথে মিলে গিয়ে জমে আমার ক্লোথসের ওপর বসে পড়তে পারে, তাহলে তো ক্লোথ নষ্ট হবে, কিন্তু হবে না। কেন নষ্ট হবে না? কারণ এই পুরো প্রত্যেকটা যে পোর্শন এগুলো সবাই নেগেটিভ, সাইডগুলো নেগেটিভ, সার্ফেসগুলো তাই নেগেটিভ কী করে? রিপেল করে, তাই এরা কাছে আসবে না, আলাদা 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 হয়ে ডিসপাসড অবস্থা হয়ে ঘুরে বেড়ায়। বোঝা? যখন আমার সিএমসি তৈরি হয়নি, মানে আমি জাস্ট ইনিশিয়ালি, যখন আমার সিএমসি জেনারেট করেনি, তখন আমরা জাস্ট ইনিশিয়ালি কিছুটা সোপ মলিকুলস ওর ভেতর দিয়েছিলাম, গুটি কয়েকটা। তখন কি ঘটেছিল দেখো, তখন সোপ মলিকুলগুলো কিন্তু এন্ট্রি নিতে পারছিল না। কেন? অল্প কটা সোপ মলিকুলস আছে এবং এই জায়গাটা হাইড্রোফিলিক, সেটা জলের সাথে মিশতে চাইছে। আবার বাদবাকি পোর্শনগুলো হাইড্রোফোবিক, তারা জলের থেকে দূরে সরতে চাইছে। এবার যখন গ্যাং খুব বেশি হচ্ছে, তখন এরা মিলিতভাবে ডিসাইড করলো চলো ভেতরে যাও, ভেতরে গিয়ে গ্যাংটা তৈরি করি আমরা। ক্লিয়ার? তখন ওরা ভেতরে চলে আসছে, ভেতরে গিয়ে তারা পুরো তাদের যে সাম্রাজ্য সেটা ভেতরে তৈরি করছে, একটা এম্পায়ার জেনারেট করছে। সেই এম্পায়ারের ভেতরে যে পকেট জেনারেট করছে, দ্যাট ইজ কল হাইড্রোফোবিক পকেট, এবং ওটাকে আমরা গোটাটাকে আমরা মিসেল বলি। যেটাতে আমাদের কাজও হচ্ছে, কী কাজ হচ্ছে? যত ময়লা আছে সেগুলো বাইরে বেরিয়ে আসছে, যে অয়েল পার্ট আছে সেটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারছে। ক্লিয়ার? এইবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে, যদি আমি এরকম সোপ মলিকুলসকে ওয়াটারের ভেতরে দিই তাহলে কী ঘটবে? তাহলে ওয়াটারের সারফেস টেনশন কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? এই মলিকুলগুলোকেই বলা হয় সারফেক্ট্যান্ট, মানে সারফেসের ওপর অ্যাক্ট করে, সারফেক্ট্যান্ট বলা হয়, সারফেসের ওপর অ্যাক্ট করে। মানে মেনলি সারফেস টেনশন কী জিনিস? টেনশন কথাটার মানে হচ্ছে টান, ওকে, টেনে রাখা। তো ওয়াটার মলিকুল টেনে রেখেছে, অ্যাট্রাক্ট করে রেখেছে, কিসের জন্য বলতে পারো? ওয়াটার মলিকুলের ভিতরে কী ফোর্স অফ অ্যাট্রাকশন আছে যার জন্য ওরা একে অপরকে টেনে রেখেছে? আমরা ডিরেক্ট চলে আসছি অ্যানিমেশনে, সেখান থেকে বুঝি। এই হচ্ছে আমাদের ওয়াটার মলিকুলস। এই ওয়াটার মলিকুলসের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ এন্ড আছে, এবং কাউন্টার যে পার্টগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে, দ্যাট ইজ কল হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্যই ওয়াটারের মধ্যে খুব সুন্দর টান আছে, এটা আমরা বলতে চেয়েছি। এইবার এই টানটা কেন নষ্ট হয়ে যাচ্ছে? যখনই আমি সোপ মলিকুল দিচ্ছি, একটু আগে ভিডিওটা দেখেছো, আরেকবার চলে আসি, যখনই সোপ মলিকুল দিচ্ছ এই টানটা কেন নষ্ট হচ্ছে? কি করে? সোপ মলিকুলসের মধ্যে যে হাইড্রোফোবিক পোর্শন তারা কি করছে? কিছুটা ঢুকছে, হাইড্রোফিলিকটা ঢুকছে, হাইড্রোফোবিকটা আটকে থাকছে। তাহলে ওয়াটার আর ওয়াটারের মধ্যে একটা ডিস্টেন্স জেনারেট করে দিল, ওয়াটার আর ওয়াটারের ভেতরে ঢুকে ওদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিল। হ্যাঁ, ওদের মধ্যে একটা ব্যারিয়ার দিয়ে দিল, ওদের মাঝখানে একটা ওয়াল নিয়ে চলে এলো। তাহলে এরকম তো প্রচুর মলিকুল ঢুকবে, তাহলে ওয়াটার আর ওয়াটারের ভেতরে কি অ্যাট্রাকশন ফোর্স আছে? ভালো করে ভাবো তো। ওয়াটারের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং, সেই হাইড্রোজেন বন্ডিংয়ের ওপর ইম্প্যাক্ট করছে, এফেক্ট পড়ছে কিসের জন্য? এই মলিকুলসগুলোর জন্য। এই মলিকুলসগুলো ঢুকছে ওয়াটারের ভেতর, ঢুকে ওয়াটারকে সেপারেট করে রাখছে। তাহলে ওয়াটারকে যে টেনে রেখেছে সেটা তো হবে না। তাহলে এই যে সারফেস যে পোর্শনটা, যে সারফেস পোর্শনে যে ওয়াটার মলিকুলকে টেনে রেখেছে, সেই টেনশনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু বাদবাকি পোর্শনে টেনশনটা থাকবে। বিকজ অফ হোয়াট? কারণ এই সোপ মলিকুলসগুলো পুরোটা ঢুকতে পারেনি, ইনিশিয়ালি উপর অবধি ঢুকেছে। তো সারফেসেই এই অ্যাকশনটা দেখা যাবে, বাকি কোনো জায়গায় এরকম প্রবলেম হবে না। তাহলে আমরা কি বলতে পারি? যে যখনই আমরা এরকম ডিটারজেন্ট মলিকুলস ফেলবো বা সোপ মলিকুলস ফেলবো, আমাদের সারফেস টেনশন ডিক্রিজ করবে ওয়াটারের, কারণ ওয়াটারের মধ্যে ব্যারিয়ার চলে এসছে। ক্লিয়ার? শুধু এরকম সারফেক্টেন্ট মলিকুল এর ওপর কাজ করে তা না, আরও কিছু মলিকুলের ওপর কাজ করে, যেরকম গ্লিসারল ধরে নাও, অ্যালকোহল ধরে নাও। হ্যাঁ, যে কোনো অ্যালকোহলের মধ্যে কী পোর্শন থাকে আমি আবার একই রকমভাবে দেখানোর চেষ্টা করছি। ধরো এখানে অ্যালকোহল পোর্শন রয়েছে, অ্যালকোহলের মধ্যে ধরো 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলে কী হবে? 3টে কার্বন থাকবে, 1 2 3টে কার্বন থাকবে 3 দিকে, এখানে ও থাকবে, ওইচ অ্যাটাচ থাকবে। ধরো এটা ও আছে, ওর সাথে ওইচ অ্যাটাচ আছে। এই ওইচ পোর্শনটা কিন্তু ওয়াটারে মিশতে চায়, কিন্তু এত বড় পোর্শনটা কিন্তু ওয়াটারে মিশতে চায় না। তাহলে একই রকমভাবে এটা এরকম আসবে,
এইখানে বাল্কি পোর্শনগুলো একে অপরকে রিপেল করবে। গ্লিসারল বলো বা যে কোনো অ্যালকোহলই বলো, ওর মধ্যে হাইড্রোকার্বন পার্ট রয়েছে, আবার ওইচ পার্টও রয়েছে। তাহলে ওইচ পার্টগুলো আমি একটা ধরে নিচ্ছি যে এটা ওইচ পার্ট, সবুজটা, বাদ বাকিগুলো হাইড্রোকার্বন পার্ট। তাহলে ওইচ পার্টটা ঢুকছে এত অবধি, কিন্তু বাকি হাইড্রোফোবিক পার্ট কিন্তু ঢুকতে পারছে না। তাহলে সারফেসের ভেতরে কী চলে এলো, সারফেসের ভেতরে একটা কনজেশন চলে এলো, ওয়াটারকে জাস্ট আলাদা করে রাখছে। তাহলে কী হবে, সারফেস টেনশন কমে যাবে। তাহলে এই কারণে আমি যদি কোনো হাইড্রোকার্বন মলিকুল ওর ভেতরে প্লেস করি, হাইড্রোকার্বন হ্যাভিং এনি পোলার গ্রুপ, আমাদের সারফেস টেনশন অলওয়েজ ডিক্রিজ করবে। তাহলে আমরা এরকমই একটা জয়েন্টের কোশ্চেন নিয়ে আলোচনা করি, দেখি এই কোশ্চেন অ্যান্সার কী হতে পারে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যদিও এটা ইনফরমেটিভ কোশ্চেন, জাস্ট মুখস্থ করিয়ে দিলেও হয়তো হয়ে যেত, তবু আমি যেভাবে এক্সপ্লেন করলাম সেই এক্সপ্লেনেশনের উপর বেস করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। হাই সারফেস টেনশন কে শো করবে? সোপ কি শো করবে? একদমই না। কেন শো করবে না একটু আগে তোমরা বুঝে গেছো। ডিটারজেন্ট কি শো করবে? আরোই শো করবে না। কেন শো করবে না তোমরা বুঝে গেছো। গ্লিসারল কি শো করবে? করবে না, কারণ ওর মধ্যেও এই সেম হাইড্রোফোবিক হাইড্রোফিলিক দুটোই আছে। হাইড্রোফিলিকটা তো কাছে আসতে চাইছে, কিন্তু হাইড্রোফোবিক একে অপরকে দূরে সরিয়ে রাখতে চাইছে। তো সারফেসে এসে ওয়াটার আর ওয়াটারের মাঝখানে ঢুকে ওয়াটারের মধ্যে একটা ব্যারিয়ার বা ওয়াল জেনারেট করবে, যার জন্য আমি সারফেস টেনশন কম দেখতে পাবো ন্যাচারালি, যেটা দেখতে পাই। ওয়াটার, পিওর ওয়াটারে সেই প্রবলেমটা নেই, কারণ ওয়াটারের মধ্যে একটা ওয়াটার মলিকুল আরও 4টে ওয়াটার মলিকুলকে ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনে নিজেকে একে অপরকে অ্যাট্রাক্ট করে। তাই জন্য বলতে পারি ওয়াটারের ভেতরেই সবচেয়ে বেশি সারফেস টেনশন লক্ষ্য করা যাবে। আই থিঙ্ক